নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সিসিটিভি কেনার জন্য পয়সা জোটে না, বডি ক্যামের জন্য পয়সা যাচ্ছে এখন কলকাতা পুলিশের। আজকে এই বিষয়টি নিয়ে এলাম কেন জানেন? সম্প্রতি দেখলাম, সংবাদ মাধ্যমেই দেখলাম যে কলকাতা পুলিশের সমস্ত থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যদি খাটের তলা কিংবা বাথরুম থেকে টাকা উদ্ধার করার জন্য কিংবা নথি উদ্ধার করার জন্য 200 কোটি 400 কোটি 500 কোটি টাকার নথি উদ্ধার করার জন্য কোনো জায়গায় যদি ইডি গিয়ে পৌঁছয়, তাহলে লোকাল থানাকে যেতে হবে। শুধু যেতে হবে না, তার দেহে বডি ক্যামেরা লাগাতে হবে। অর্থাৎ আপনার বডি ক্যামেরা থাকবে। আপনি ইডি অফিসারের সঙ্গে যদি গিয়ে ওখানে কথা বলেন, সেটা রেকর্ড করতে হবে এবং সেই রেকর্ডটা লালবাজারে পাঠাতে হবে। মস্তিষ্ক কার বলার অপেক্ষা রাখে? নিশ্চিতভাবে রাজীব কুমার। এটা আমার ধারণা, কেউ আমাকে বলে দেয়নি। রাজীব কুমার আসার পর থেকে যে ডেভেলপমেন্টগুলো হবে, সেগুলো নিয়ে বাংলার মনে বা নতুন বাংলায় আপনাদের কাছে আসবো মাঝে মাঝে আপনাদের অবহিত করার জন্য। আমি খালি ভাবছিলাম, জানেন তো, এই নির্দেশটা যখন গেছে, সেই সময় দাঁড়িয়ে প্রসন্ন কুমার রায়ের বিভিন্ন বাড়িতে সেখানে ইতিমধ্যে ইডি রেড হয়েছে এবং সেখানে নির্দিষ্ট থানা পৌঁছেও গেছে। সেখানে ভিডিও রেকর্ডিং হয়েছে, নিশ্চিতভাবে ছবি তুলেছেন। আমি খালি ভাবছিলাম, আচ্ছা, ভিডিও ক্যামেরা নিয়ে গেলে অসুবিধাটা কী ছিল? ধরুন আমি কোনো একটা নির্দিষ্ট থানার অফিসার, আমি যাচ্ছি, ইডি রেড হচ্ছে, ভিডিও ক্যামেরা ডেকে পাঠালাম, সঙ্গে সঙ্গে 5 মিনিটে চলে আসে তারা, এসে রেকর্ডিং করলো। আমি ইডি অফিসারের সঙ্গে কী বলছি, না, সেটা করা চলবে না, লুকিয়ে রেকর্ডিংটা করতে হবে। অর্থাৎ ইডি অফিসাররা জানবেন না আমার এখানে বডি ক্যামেরা লাগানো থাকবে। সেই বডি ক্যামেরা থেকে ইডির বক্তব্য রেকর্ডিং হবে। সামনে অবশ্য বলা হচ্ছে, একটা যুক্তি দেওয়া হচ্ছে। কী যুক্তি বলা হচ্ছে? পরিষ্কারভাবে যে এটা করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমরা যে স্পটে গিয়েছিলাম সেটার একটা প্রমাণ রাখার জন্য। আহা বিনীত গোয়েল সাহেব, আহা লালবাজার, আহা রাজীব কুমার, শুনতে ভীষণ ভালো লাগছে। কি সুমধুর না? পেছনের অঙ্কটা তো পরিষ্কার। প্রমাণ রাখার জন্য যাচ্ছেন, নাকি সেখান থেকে কোনো গন্ধ শোকার চেষ্টা করছেন? এরপরে মুভমেন্ট কোথায় হতে পারে, আপনি কাকে নিয়ে এসছেন, কী বৃত্তান্ত এসছেন? অর্থাৎ ইডির অফিসারদের জেরা, যেভাবে লিপস অ্যান্ড বাউন্সে সিবিআই অফিসাররা, ইডি অফিসাররা যাওয়ার পর তাদের লালবাজারে ডেকে পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা হয়েছে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে যেখানেই সিবিআই বা ইডি রেড হয়েছে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, কিংবা বিচারপতি স্বামীর পেছনে যেভাবে বিধাননগর দক্ষিণ থানার ওসিকে লেলিয়ে দেওয়া হচ্ছে বা সিআইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে, সেরকম কোনো মস্তিষ্ক প্রসূত অঙ্ক। সেটাই আমাকে ভাবিয়েছে, শুধু না, সেটাই পরিষ্কার, জলের মতো পরিষ্কার। অর্থাৎ এখানেও ইডি অফিসারদের ফলো করে। অবশ্য আইন বাঁচাতে বলে দেওয়া হয়েছে, ভেতরে ঢুকবেন না যেখানে আমাদের নেতা নেত্রীদের টাকা লুকানো আছে, যেখানে সার্চ অপারেশন চলছে, সেখানে ঢুকবেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ না ইডির অফিসাররা যান, ততক্ষণ পর্যন্ত বাইরে আপনার ঠায় দাঁড়িয়ে থাকবেন, যাওয়া যাবে না। এটা অবশ্য একটা ভালো ডিসিশন। সবটা সমালোচনা করব না। কলকাতা পুলিশের কোনো কাজে তো প্রশংসা করতে হয়, সব খারাপের মধ্যে তো এটা ভালো যে ইডির অফিসাররা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বাইরে আপনারা ঠায় দাঁড়িয়ে থাকবেন। কিন্তু রেকর্ডিং কেন বডি ক্যামে, কেন ভিডিওতে নয়? বডি ক্যামের খরচটা কে যোগাচ্ছে? একটা বডি ক্যামেরার খরচ কত? তার রেকর্ডিং সিস্টেমে খরচ করো, সেটা আবার সঙ্গে সঙ্গে লালবাজারে পাঠানো, অর্থাৎ সেন্ট্রাল গোয়েন্দা দপ্তরে বা শুরু করবে, মানে তার অপারেশন শুরু করবে। সেই অপারেশন মনে আছে আমার, খালি মনে পড়ে, জানেন তো, বিশ্বাস করুন, মানে আমার তো খালি স্মৃতিতে চলে আসে সেই যে আমি কোনো জামাতকে ইনভেস্ট করতাম, কোনো জামাত আমাকে হয়তো টাকা দিত, তার জন্য আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল ব্যাংক ম্যানেজারকে লিখিতভাবে চিঠি দিয়ে। শেষ পর্যন্ত কোর্ট থেকে গিয়ে সেটাকে আমাকে বার করে নিয়ে আসতে হয়েছিল। 3 ঘন্টা হেয়ার স্ট্রিট থানায় 7 জন অফিসার মিলে ইন্টারোগেট করেছিল। আপনার বাড়ির কাজের লোকের ফোন নাম্বারটা দিন, বাড়ির কাজের লোকের অ্যাড্রেস কী, আপনার বাংলা বার্তা টিমে কারা কারা কাজ করেন, তাদের নাম কি, তাদের বাবার নাম কি, তাদের ঠাকুরদার নাম কি, তাদের ঠাকুরদার স্ত্রীর নাম কি, সব কিছু জিজ্ঞেসপত্র করে শেষ পর্যন্ত আপনার বাড়ির কাজের লোকের নাম কি, তার ফোন নাম্বার কি। যখন বলছি ফোন নাম্বার আমি জানি না, একটু মনে করে চেষ্টা করে দেখুন না যে কাজের লোকের টেলিফোন নাম্বারটা পান কিনা। এই করেন তো, লালবাজারের গোয়েন্দা বিভাগ এই করেন। এবার ইডির অফিসারদের বিরুদ্ধে এইসব করছেন। এবং এটা করার জন্য দেখুন, আপনার রাজীব কুমার ডিজি হিসেবে আসার পর আমার ধারণা ছিল এই সবগুলো বাড়বে। আমি এই প্রসঙ্গে একটা স্পেশাল রেফারেন্স আপনাদের কাছে দেবো। মনে আছে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট বেরিয়েছিল, যে সংবাদ মাধ্যমে রিপোর্টে দেখেছিলাম যে কলকাতার বিভিন্ন থানার অধিকাংশ 28টা বোধহয় থানাতে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সিসিটিভি ক্যামেরা অপারেটিভ আছে, আর বাকি থানা 100-র ওপর থানা আছে, সেই থানাগুলোতে সিসিটিভি ক্যামেরার যথাস্থানে যেখানে যেখানে লাগানো সেখানে কোথাও সিসিটিভি ক্যামেরা নেই। কেন না? পয়সা নেই, খরচা পয়সা নেই। দিনের পর দিন লালবাজারে দারোগা রিক্রুটমেন্ট নেই। কেন নেই? পয়সা নেই।
কনস্টেবল এখন ইলেকশন এসছে, মনে হয়েছে আরও কিছু কয়েক হাজার কনস্টেবল নিয়ে নেব, যে এখন লোক দরকার। এতদিন ধরে সেই কাজগুলো কে করলো? কন্ট্রাকচুয়াল কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দিনের পর দিন যাদের মানে মস্তক মুন্ডিত করে দিনের পর দিন খাটিয়েছেন, এবার সেই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজটা করিয়েছেন। তার মানে যে কাজটা একজন স্থায়ী কর্মীকে দিয়ে কাজটা করানোর কথা, এইসব করে বেরিয়েছেন পয়সা নেই বলে। আর সেই শেষ পর্যন্ত কলকাতা পুলিশের বডি ক্যামের জন্য পয়সা আসছে, সিসিটিভির জন্য পয়সা নেই। সিসিটিভিটা কতটা ইম্পর্টেন্ট একটা থানায় হতে পারে বলার অপেক্ষা রাখে না। শুধু নয়, থানার সার্ভাইলেন্সটা শুধু তো থানায় নয়, থানার বাইরে খুব ইম্পর্টেন্ট সেক্টরে সেখানে সিসিটিভি লাগাতে হয়। আপনি খোঁজ নিয়ে দেখুন কলকাতা পুলিশের অধীন, আমি রাজ্য পুলিশ ছেড়ে দিই, রাজ্য পুলিশে কী হচ্ছে খবর নিয়ে আপনাদের কাছে আসবো, কিন্তু কলকাতা পুলিশের অধিকাংশ জায়গায় যেখানে যেখানে সিসিটিভি অপারেটিভ থাকার কথা, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো দেখা যাবে ইন্সপেকশনে গেলে সিসিটিভি অপারেশনস নেই, সেখানে পয়সা নেই। তার পয়সা পেমেন্ট না পেলে কে সিসিটিভিটাকে অপারেটিভ রাখবে? কিংবা সিসিটিভি বসানোই হয়নি, ইনস্টলেশনে হয়নি। কয়েকদিন আগে, কিছুদিন আগে যখন ঘটনাটা ঘটলো, আমার স্ট্রিট থানায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে সিসিটিভির প্রশ্ন উঠলো, তখন বেরোলো যে এবার লালবাজার থেকে নির্দেশ দেওয়া হচ্ছে সব থানায় ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যেন 16টা বোধহয় জায়গায় সিসিটিভি লাগাতে হয়, সামনে পেছনে বাঁ দিকে ডান দিকে, কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট জায়গায় যেখানে যেখানে অপরাধীদের রাখা হয় সেই জায়গাটা, সমস্ত জায়গায় যিনি ডিউটি অফিসার থাকেন তার ঘরে সমস্ত জায়গায় লাগানো হয়। অধিকাংশ থানায় সিসিটিভি নেই, কেন বহুদিন ধরে টাকা চাওয়া হচ্ছে সরকারের টাকা নিয়ে। আর এর বেলা কিন্তু সরকারের টাকা এসে গেল, কেন ইডির পেছনে লাগতে হবে। ন্যাকামো ছাড়া বলতে আর কিছু শব্দ মুখ থেকে বেরোচ্ছে না, বিশ্বাস করুন। ন্যাকামোটাও বলা উচিত না, খুব সফট কথা, শয়তানি। আর এই শয়তানির মস্তিষ্কের জন্যই ডিজি হয়েছেন রাজীব কুমার। আর মাথায় কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট বুদ্ধি আছে, এটা অস্বীকার করে লাভ নেই। সেই মানুষটিকে খারাপ কাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লাগান, যখন ওই সেই সল্টলেকে ব্যাংকের থেকে সারদার নথি, সিডি, পেন ড্রাইভ লোপাট করার জন্য এই রাজীব কুমারকে তো লাগিয়েছেন, মনে আছে? এই রাজীব কুমার অর্ণব ঘোষকে লাগিয়েছেন, সেই রাজীব কুমার এখন ডিজি। এবং আসার পর থেকে আমার মনে হয়েছিল এইসব অপারেশনসগুলো বাড়বে, এবং ঠিক তাই শুরু হয়ে গেল সেটাই। এবং শেষ পর্যন্ত বডি ক্যাম লাগানোর নির্দেশ, বডি ক্যাম ক্যামেরা লাগানোর নির্দেশ। আমরা খোঁজ নিচ্ছি বডি ক্যাম ক্যামেরার খরচা কত, সিসিটিভি ক্যামেরার খরচা কত, খোঁজ নিয়েও আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন পেশ করবো। কিন্তু আপাতত আজকে এই বিষয়টা নিয়ে লালবাজার না, কলকাতা পুলিশের দীর্ঘদিন কাজ করেছেন যে মানুষটি, রাজ্য পুলিশে সম্ভবত কাজ করেছেন, অরিন্দম আচার্য, তাকে আমি প্রশ্নটা করেছিলাম যে পুলিশের সিসিটিভি ক্যামেরা লাগানোর পয়সা জোটে না, সেই পুলিশের কি করে বডি ক্যাম ক্যামেরার দিকে মন যায়, একটু বলবেন? কি বললেন অরিন্দম আচার্য? আসুন শুনি নতুন বাংলায়। নমস্কার অরিন্দম বাবু, সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু, অনেকদিন পরে। নমস্কার। নমস্কার। বলছি, একটা মারাত্মক খবর, ইডি সিবিআই তল্লাশিতে পুলিশের সঙ্গে বডি ক্যামেরা। অর্থাৎ ইডি যে কোনো সময় তল্লাশি গেলে লোকাল থানা সঙ্গে সঙ্গে সেখানে বডি ক্যামেরা নিয়ে যাবে এবং ইডির অফিসারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এবং সমস্ত বয়ানটা রেকর্ড করে সঙ্গে সঙ্গে লালবাজারে পাঠাতে হবে। এখানে ভিডিও করা যায়, ভিডিও না করে বডি ক্যামেরার দিকে যাচ্ছে। যে পুলিশ, যে থানাগুলো, যে লালবাজার এখনো সিসিটিভির পয়সা জোগাড় করতে পারছে না, সে এখন শুধু ইডিকে নজরবন্দি করার জন্য বডি ক্যামেরার জন্য তার ইনস্ট্রাকশন গেছে। মানে আমি বলছি, রাজীব কুমার আসার পর তাহলে এই 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 মানে এই লেভেলের ইন্টেলিজেন্সটা চালু হচ্ছে, যার জন্য রাজীব কুমারকে নিয়ে আসা। যে ইডি তল্লাশি করবে, কোটি কোটি টাকার জালিয়াতি, খাটের তলা বাথরুম থেকে টাকা উদ্ধার করবে, আর বাইরে বডি ক্যামেরা নিয়ে লালবাজারের পুলিশ নজর রাখবে যে কোন কোন ইডি অফিসার এসছেন, কি কথা বললেন, তাদের প্রশ্নের কি উত্তর দিলেন। মানে আমি হচ্ছেটা কি? আপনি তো দীর্ঘদিন একজন প্রাক্তন পুলিশের আধিকারিক আছেন। এগুলো তো সন্ময় বাবু, আপনি যে কথাটা বললেন না, এটা তো আনবিলিভেবল। আমি তো ঠিক বিশ্বাস করতে পারছি না। এই যে এই ঘটনাটা আজকে শুনলাম, একটা নাকি খুব জনবহুল পত্রিকাও নাকি এটা বেরিয়েছে, কিন্তু আমার কাছে নাকি এটা একটা অদ্ভুত লাগছে যে সমস্ত জিনিসগুলো, এই যে এত দুর্নীতি সমস্ত জায়গায়। আমরা জানি ব্যাপন কেলেঙ্কারিটা মহারাষ্ট্রে যেটা হয়েছিল, সেটা নিয়ে কত কিছু, সেটা পার্টিকুলার একটা বিষয়ের উপরে, মেডিকেলের উপরে। আজকে ওয়েস্ট বেঙ্গলের চতুর্দিকে যেখানে হাত দিচ্ছে সেখানেই যে আজকে কোটি কোটি টাকার যে আজকে দুর্নীতিটা, এটাকে সার্ভেলিয়েন্স করার জন্য, এটাকে প্রিভেন্ট করার জন্য সরকারের যারা নাকি কনসার্ন অথরিটি আছে, তারা কোনো সফিস্টিকেটেড আধুনিক প্রযুক্তি প্রয়োগের চিন্তাই করলো না। কিন্তু আজকে আপনি যে কথাটা বললেন, আমরা চাকরিতে দেখেছি যে যেটা হতো, যে ধরুন আমার থানায় যদি কোনো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিছু হতো, তখন ডিস্ট্রিক্ট পুলিশ থেকে একটা ভিডিও পাঠিয়ে দেওয়া হতো এবং তাদের
যোগ্য ব্যক্তিকে দিয়ে পাঠানো হতো, আর আমরা লোকাল থানা থেকে একটা পেতাম কি সত্য জিনিসটা যেন বের করা যায় এবং সেটা আমরা ডিস্ট্রিক্ট পুলিশকে দেওয়ার পরে পরবর্তীকালে পদক্ষেপ নেওয়া হতো। এখন আপনি যেটা বলছেন ইডি, আপনি জানেন আপনাদের যারা লক্ষ লক্ষ মানুষ শুনছে তারা জানে ইডি কখনো নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো তদন্ত করতে পারে না, আনলেস দুটো রাস্তা, একটা হচ্ছে গিয়ে যে স্টেট গভর্নমেন্ট যদি ইন্টারেস্টেড হয়, আর তাহলে তো হাইকোর্ট যদি আজকে দায়িত্ব দেয়, হাইকোর্ট যদি প্রথমে সিবিআই কে দেয়, সিবিআই থেকে ইডিতে আসে, ইডি থেকে ফেমা আসে। এবং এই তদন্তগুলোর ক্ষেত্রে যদি আজকে আপনি বলছেন যে বডি, এগুলো কি আমি জানি না, এগুলো কি করে সম্ভব হয়, তাহলে তো মৌলিক অধিকার, আমরা যেটা জানি যে ফান্ডামেন্টাল রাইট যেটা আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, যদি শান্তির একমাত্র পথ হয়ে থাকে, তাহলে আজকে যদি এই ঘটনাটা হয়ে থাকে, এটা কি উইথ দ্য কনসেন্ট অ্যান্ড টেকিং পারমিশন ফ্রম দ্য কোর্ট? এটা তো স্বতঃপ্রণোদিত হয়তো পুলিশ পারে না, এটা আমি জানি কখনো। এটা কি তাদেরকে উইদাউট নলেজ অর উইদাউট নলেজ যদি হয়ে থাকে, তাহলে এটা কোর্টে ডিউরিং ইনভেস্টিগেশন কি করে এটা প্রডিউস করবে? প্লাস যদি নেগেটিভও কিছু হয়, তাহলে এটা ইউটিলাইজেশনটা কি করে হবে? আমি তো এটা বুঝতে পারছি না এই ক্ষেত্রে। কারণ কি, পুলিশের মধ্যে সাধারণ মানুষের পার্থক্যটা কি? সাধারণ মানুষ যে আইনটা ভঙ্গ করে সেটার জন্য একটা আইন আছে, আদালত আছে, পানিশমেন্ট হয়, অ্যাকুইটেড হয়। কিন্তু পুলিশ যদি আইন ভঙ্গ করে, তার যেরকম একটা স্পেসিফিক কেস হয়, ডিপার্টমেন্টাল অ্যাকশন হয়, তাতে প্রসিডিং হয়, সাসপেনশন হয়, তার ডিসমিস হয়ে যায় ফ্রম সার্ভিস, তার সমস্ত বেতন বন্ধ হয়ে যায়। অতএব এই ক্ষেত্রে পুলিশ যা কিছু করবে সেটা তো মেনটেনিং অল ফর্মালিটিস অ্যাজ পার ল। এই লটা কোথায় আছে আমি জানি না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি মিস্টার রাজীব কুমার কিন্তু অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার। আমি ওনার সাথে চাকরি করেছি, আমি ওনাকে রেসপেক্টও করি। কিন্তু আপনার বোধহয় মনে আছে, মিস্টার রাজীব কুমার যখন সিআইডিতে ছিল 2011 সালের আগে যখন উনি ছিলেন, এই সরকার আসার পরে কিন্তু ওনাকে ওখান থেকে রিমুভ করে দেয়। রিমুভ করে দেওয়ার পরে ওনাকে বোধহয় লালবাজার দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু ওনাকে এখানে নিয়ে আসা হয়েছিল। এবং আজকে মিস্টার রাজীব কুমার কিন্তু ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা সন্ময় বাবু, আমি আপনাকে একটা খুব দুঃখ জানিয়ে বলছি, দেখুন আজকে যে আলোচনাটা হচ্ছে, আপনার বোধহয় মনে আছে জুলাই 2019 লোকসভা ইলেকশনের পরে, আমার আজও ডেটটা মনে আছে, 8/6/2019-এ এই যে আপনার সন্দেশখালিতে একটা অ্যাকশন করেছিল, সেটা হচ্ছে কি এই শাহজাহানের নেতৃত্বে, এবং সেটা আমরা পেপারে পড়েছিলাম, এবং একটা কেস হয়েছিল ভাঙিপাড়া একটা জায়গায়, সেখানে মাত্র 144টা ভোট বেশি পড়েছিল বিজেপি বোধহয়, তার জন্য পুরো গ্রামটা ভাঙিপাড়াটা ম্যাশ করে দিয়েছিল, এবং সেখানে 3 জন খুন হয়, তার জন্য একটা কেসও হয়। সম্প্রতি দেখতে পেলাম কোর্টে একটা জনস্বার্থ মামলা হতে চলেছে, সেখানে নাকি সেই কেস থেকে যে প্রথম যে কেসটা হয়েছিল, দুটো কেস, এই কেসে প্রিন্সিপাল অ্যাকিউজ ছিল এই শাহজাহান এবং আদার্স, তাদেরকেই বাদ দিয়ে দিয়েছে। আপনি ভাবুন তো, এই তদন্তগুলো, সাধারণ মানুষ যদি আজকে মারা যায়, কারো রিলেটিভ মারা যায়, সব কি সিডিআই, সব কি আজকে ওই হাইকোর্টে যাওয়া সম্ভব? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে আধুনিক প্রযুক্তি আমরা দেখেছি অনেক আগে, একটা ইয়ে ছিল ওই আপনার খুব অল্প দামের 500-600 টাকা দামের বডিতে ওই ক্যাপসুল টাইপের একদম ক্যামেরা, কিন্তু পুলিশ তো এটা করতে পারে না। না, আমি আপনাকে অরিন্দম বাবু, আমি আলোচনাটা দীর্ঘ করব না, কেন সংক্ষিপ্ত করতে হবে এবার। আমি মূল যে জায়গাটায় আমি আপনাকে জাস্ট নোট করিয়ে দিলাম, এটা নিয়ে আপনার বক্তব্য আমি পরে আবারও রেকর্ড করব প্রয়োজন হলে। সেটা হচ্ছে, আপনি যেহেতু পুলিশের আধিকারিক, প্রশ্ন হচ্ছে যে ইডি কোনো জায়গায় গেলে তার পিছু পিছু লোকাল পুলিশ যাবে এবং তার বডি ক্যামেরাতে ইডির অফিসারকে ধরা হবে। ইডির অফিসার কি বলতে চাইছে রাজ্য পুলিশের বক্তব্যের প্রেক্ষিতে, এটা তো এক ধরনের স্পাইং। সেই সময় দাঁড়িয়ে এই বডি ক্যামেরাতে পয়সা খরচা হচ্ছে, যখন থানাগুলোতে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সিসিটিভি লাগানোর পয়সা লালবাজার পাচ্ছে না বলে অভিযোগ উঠছে, এবং অধিকাংশ থানাতে কিছুদিন আগেও কাগজে বেরিয়েছিল যে সেখানে সিসিটিভি নেই। অথচ ইডির পেছনে স্পাইং এর জন্য পয়সা খরচা করছেন মানে রাজীব কুমার, রাদার বিনীত গোয়েল, যাই হোক না কেন, আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম টপ লেভেল। খুব দুঃখের এবং দুর্ভাগ্যের, বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আর এই নগর্থক রাজনীতিতে মন দিয়েছে একটা সরকার। ভালো থাকবেন অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার।